বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। পিলখানায় বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের আদেশ আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হবে শুনানি। দুঃসহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে ফিরলেন 176 বাংলাদেশি। তুলে ধরলেন ভয়াবহ নির্যাতনের কথা। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শাহজালাল বিমানবন্দরে বসছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক সিস্টেম। মে থেকেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু। দক্ষভাবে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। তার সফর ঘিরে সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত থাকার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের উপর সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে, তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু, পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন, তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ। এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের খবরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের হাওয়া। লাখো রোহিঙ্গার সঙ্গে গণ ইফতার অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে পথঘাট, আশপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিজ ভিটায় ফেরার আকুতি জানানোর অপেক্ষায় আছেন আশ্রয় শিবিরের বাসিন্দারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প ২০ চারপাশ অনেকটাই পাহাড় বেষ্টিত। এখানেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। তাই পুরো এলাকায় চলছে প্রস্তুতি। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছে ত্রিপল, তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবেন 18 নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র। তাই এসব স্থানে যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত, বসানো হয়েছে নতুন ইট। একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আশ্রয় শিবিরে আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। আর গদা আছে নাকি ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশ বা এখন বড় আছে খুশি লাগে তাই আর সাথে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বড় ইন্টারনেট গুডরেস তাই দিয়ে আমার বেশি খুশি লাগে। তা আর আলহামদুলিল্লাহ আরে সাফ সুতরা জিন গড়া হর আর সিমাদিন করি তাই সুন্দর করে আগে আমার বেশি খুশি লাগে মাশাআল্লাহ। নিশ্চয় আছে দে তার লই কিরি দলে বলা ডাক্তার ইউনুস লই দিলে আর হস্টকলরে বুঝে হারি বলা আর এন্টারগুলি সাইতে কিরি তাই ডাক্তার মোহাম্মদ ইউনুসরে আর ওয়েলকাম করি। আশ্রয় শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে যে রুট প্রোটেকশন থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সার্বিক একদম নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর হবে ঐতিহাসিক। রোহিঙ্গাদের সাথে বিশ্ব সম্প্রদায় যে আছেন তাদের পাশে, বাংলাদেশ যে তাদের পাশে আছে প্রমাণিত হচ্ছে। রোহিঙ্গাদের নিজেদের অনুষ্ঠান এটি এবং রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। তাদের যে খাদ্য সহায়তার যে সংকট দেখা দিয়েছে সে বিষয়েও তাকে ব্রিফ করা হবে। এদিকে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশে সফরকালীন জাতিসংঘের মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পিলখানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের আদেশ আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে হবে শুনানি। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন প্রায় 250 জন। এই মামলায় 1344 জন আসামির মধ্যে এ পর্যন্ত 285 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিদের স্বজনদের অভিযোগ, হত্যা মামলায় সাজার মেয়াদ শেষ হলেও বিস্ফোরক মামলার বিচার কাজ বিলম্বিত করে আসামিদের কারাগারে আটক রাখা হয়েছে। এই মুহূর্তে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিডিআর স্বজনরা এখানে অবস্থান নিয়েছেন, কারণ আজ পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআর সদস্যদের বিরুদ্ধে যে বিস্ফোরক আইন নিয়ন্ত্রণের মামলাতে যে শুনানি, সেই শুনানির আজকে আদেশের দিন ধার্য রয়েছে এবং একই সাথে সেই মামলা সাক্ষ্য গ্রহণের দিনও আজকে ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় এর আগের দিন প্রায় 250 জনকে বিডিআর সদস্যকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু আমরা স্বজনদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিডিআর সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের সাজার দেওয়া হয়েছিল তাদেরকে এই শুনানির আওতায় রাখা হয়নি। তা শুধুমাত্র যাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, যেমন 6 মাস থেকে 2 বছর, এই ধরনের সাজার মেয়াদের সাজা যাদেরকে দেওয়া হয়েছিল, শুধুমাত্র তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে এই শুনানি আজকে করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের স্বজনরা এসছেন এবং স্বজনদের পাশাপাশি এখন পর্যন্ত যে বিডিআর সদস্যরা জামিনে মুক্ত হয়েছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে এখানে অবস্থান করতে দেখেছি। সকাল 9:30টার দিকে আমরা দেখেছি যে প্রিজন ভ্যানে করে বিডিআর সদস্যদেরকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া
দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই বিচার যে কেরানীগঞ্জে যে অস্থায়ী আদালত বসানো হয়েছে সেই অস্থায়ী আদালতের বিচারক কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। তো স্বজন এবং জামিনে মুক্ত বিডিআর সদস্যদের সাথে আমরা কথা বলেছি। আমরা যতটুকু জানি যে এই বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রথম যে চার্জশিটটা ছিল তাতে শুধুমাত্র 30 জনকে আসামি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই মামলায় দেখা গেছে যে 834 জনকে আসামি করা হয়। সেই প্রেক্ষিতে তাদের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ওই 30 জনের বিপক্ষে যখন তারা সাক্ষ্য দিতে রাজি হয়নি তখন তাদেরকে এই মামলার আসামি পরবর্তীতে চার্জশিটে তাদেরকে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ। মধ্যরাতেও উত্তাল রাজধানীর শাহবাগ। 5 দফা দাবিতে জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এদিকে ধর্ষকের বিচার 180 দিনের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে 6 দিন ধরে লাগাতার অবস্থানে ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে একাত্মতা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেফতার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। ধর্ষণের জন্য ডেডিকেটেড দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা করে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। নিরস্ত্র পুলিশের উপরে বর্বর হামলা করেছে, বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই লাকি গংদেরকে যারা শাহবাগের কসাই তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গুম খুন নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হয় নাই? আমরা আমাদের দাবিতে বলেছি যে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এর পাশেই নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সমাজ ব্যবস্থা সেটি যে ধর্ষণের অনুকূল, এই জিনিসটা আসলে আমরা মেনে নিব না। আমাদের যে সোশ্যাল স্টিগমা সেগুলো ভাঙতে হবে, সেক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। রাতে এই 2 অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিয়ে বাধ্য করা হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী লীগ ইস্যুতে কোনো বিভেদ নেই। যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর। প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। আন্দোলনের নামে যাতে ফ্যাসিবাদীর দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে গণ অভ্যুত্থানের সকল সহযোদ্ধাদের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি। 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের PICUতে চিকিৎসাধীন। বুধবার রাতে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বাংলাদেশ সেনাবাহিনী। জানানো হয়, স্ট্যান্ডার্ড ICU প্রোটোকল অনুযায়ী প্রতিদিন শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আরও বলা হয়, বুধবার 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় শিশুটি। পরে CPR প্রদানের মাধ্যমে শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে করা হচ্ছে ডায়ালাইসিস। অন্যান্য জটিলতার পাশাপাশি রক্তচাপও কমছে। সেনাবাহিনী জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15টায় দেশে ফেরেন তারা। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে প্রিয়জনের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। পাশাপাশি দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবারদের। রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে সকাল, এ অপেক্ষা প্রিয়জনকে ফিরে পাওয়ার। কেউ বছর, কেউ আবার মাসের পর মাস অপেক্ষা শেষে প্রিয়জনকে ফিরে পেয়ে ভেঙে পড়েন কান্নায়। এ কান্না আনন্দের। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আমার মায়ের আল্লাহ ফিরে আনছে, এটাই আমরা লাকি, আমাদের আর কিছু চাওয়ার নাই। IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15 দেশে ফেরেন 176 বাংলাদেশি। ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল 8টায় বের হন সবাই। এর মধ্যে 106 জন ছিলেন ত্রিপলির তানজুরা ডিটেনশন সেন্টারে, যারা তুলে ধরেন ভয়াবহ নির্যাতনের কথা। 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই, ভাত দেয় নাই, যাইলে খালি পিড়ায়, খালি মারে, হুদাহুদি মারে। লিবিয়া যেন আল্লাহ কেউ নেয় না। আর আমার মাফিয়াও ধরছিল, টোটাল আমার 26 লাখ টাকা গেছে, 5 মাস 9 দিন জেল কাটছি ভাই, কথা কইতে আমার কষ্ট হয়। বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে 12 জন শারীরিকভাবে অসুস্থ। কিছু করার নেই, জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। হয়তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। কাজ করছি 5 মাস, কাজ করলে গেলে 1 মাসের বেতন দিছে, তা বাংলাদেশের 30,000 টাকা, আর বাদ বাকি টাকা দেয় নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া কষ্ট, তারপরে বাইরে বাড়ানো কষ্ট, মাফিয়া ধরে, মানে বিভিন্ন রকমের সমস্যা, সর্বদিক দিয়ে সমস্যা। খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। ডিটেনশন সেন্টারে থাকা বেশিরভাগই দালালের মাধ্যমে ইতালি পাড়ি জমানোর জন্য দেশ ছেড়েছিলেন। দালালদের এই সিন্ডিকেটের বিচার চান ভুক্তভোগীর স্বজনরা। ওই জায়গায় অনেক মানুষ দেখা যায়, অনেক কষ্টে আছে, অনেক ইয়াতে আছে। যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন, তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে, তাহলে ওই মানুষগুলো আরও নিয়ে আসতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে ওদের হাতে বন্দী, আমরা জিম্মি হয়ে গেছি। এখন আমরা বিচার চাই এটা সরকারের কাছে। আগামী 19 ও 26 মার্চ আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাগর পথে মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজারে টেকনাফের বাহারছড়া থেকে নারী ও শিশু সহ 18 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়, মেরিন ড্রাইভের কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচারের খবরে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের 10 থেকে 15 জন পালিয়ে গেলেও তাদের একজনকে আটক করে তারা। পরে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা 5 শিশু, 11 নারী ও 2 পুরুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। ঘরে বাইরে মশার রাজত্ব, খুলনায় প্রতি বছর কোটি টাকা খরচেও মিলছে না সুফল, ক্ষুব্ধ নগরবাসী। জনবল সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। অটোমেশন করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে অনেকাংশে সহজ হবে এয়ারফিল্ডের নির্দেশনা কার্যক্রম। সিগন্যাল সময় কমে আসায় বাড়বে উড়োজাহাজ ওঠানামা। আগামী মে মাসের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আধুনিকায়নের এই উদ্যোগ যুগান্তকারী জানিয়ে দক্ষভাবে পরিচালনায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়েছে 5 দশক। অত্যাধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়া ও একক এয়ারফিল্ডের কারণে কোনোভাবেই সীমাবদ্ধতা যাচ্ছে না এ বিমানবন্দরের। নানা সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝেই রিশিডিউল করতে হয় উড়োজাহাজ ওঠানামায়। অন্যদিকে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেশন না থাকায় অ্যানালগ পদ্ধতিতে বিমানবন্দরের অ্যাপ্রন পার্কিং কার্যক্রমের বেশিরভাগই ব্যক্তি নির্ভর। এতে ধীরগতিতে চলে সব ধরনের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে অটোমেশন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে আধুনিকতার নতুন সংযোজনে এয়ারপোর্ট পরিচালনা অনেকটা সহজ হবে বলে আশা বেবিচক চেয়ারম্যানের। স্মার্ট সিস্টেম ডেভেলপ করছি যাতে এই একটা রানে ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ফ্লো ম্যানেজ করতে পারি, আমি ম্যাক্সিমাম এয়ারক্রাফট ল্যান্ড করাতে পারি। যার জন্য আমার সিস্টেম অটোমেশনের সিএনএস এটিএম যে অটোমেশন সিস্টেম হয়েছে সেটা কিন্তু আমার রেডারের মাধ্যমে কন্ট্রোলিং হবে। এটার জন্য মার্চ এপ্রিল মে থেকে অপারেশনাল হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার এয়ারক্রাফট যে ল্যান্ড করছে, ট্যাক্সি করছে, পার্কিং হচ্ছে, সব অটোমেটেড হয়ে যাবে। যার জন্য আমার ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় ফেলতে পারবো।
মূলত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক সার্ভিস, ট্রাফিক ফলো, এয়ার স্পেস ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস ও অ্যালার্টিং সার্ভিস। উইংগুলো অ্যানালগ পদ্ধতিতে সমন্বয় করতে হিমশিম খেতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। অবস্থার উন্নয়নে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে অটোমেশন চালু হলে ফ্লাইট ওঠানামার সংখ্যাও বাড়ানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটোমেশন হলে এফিসিয়েন্সিটা বাড়বে নিঃসন্দেহে, এবং সময় জটিলতা কমবে, এবং যে ভুল বোঝাবুঝিটা এটা অনেকটা কমে যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে ডাটা এন্ট্রিটা খুব সতর্কভাবে করতে হবে, এবং এই জন্য ইনিশিয়াল দিনে আপনি যারা এই এন্ট্রিগুলো করবেন তারা খুব এক্সপিরিয়েন্স লোক হতে হবে। নতুন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের মাঝে প্রশিক্ষণ, নির্ভুলভাবে ফ্লাইট সহ সবকিছুর ডাটা এন্ট্রি ও সার্বক্ষণিক মনিটরিং না হলে বিপর্যয় হওয়ার শঙ্কাও থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরির 2 দিন পর 2.5 মাস বয়সী শিশু সায়ানকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে শিশুটিকে তুলে দেয়া হয় মায়ের কোলে। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকা থেকে শিশু সায়ানকে উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় 4 জনকে। পরে বাবা মাকে সঙ্গে নিয়ে গাজীপুরে গিয়ে শিশু সায়ানকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসে পুলিশ। এর আগে গত 10 মার্চ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হয় চিকিৎসাধীন শিশুটি। পরে সদর থানায় অপহরণ মামলা করেন শিশুটির বাবা। খুলনা মহানগরে বেড়েছে মশার উপদ্রব। প্রতি বছর মশক নিধনে সিটি কর্পোরেশনের কোটি টাকার বেশি খরচ করলেও মিলছে না কোনো সমাধান। এ নিয়ে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের দাবি, জনবল সংকটে কাজ করা যাচ্ছে না। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা নগরের নতুন বাজার বস্তি এলাকায় ডোবার আবর্জনা পরিষ্কার হয় না বছরের পর বছর। চারিদিকে অসংখ্য লার্ভা। শুধু এই এলাকা নয়, নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় এমন ডোবা কিংবা বন্ধ ড্রেন। খুলনা মহানগরীতে সম্প্রতি বেড়েছে মশার উপদ্রব। নগরবাসীর অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ সহ নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি মশারি, কয়েল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও সুফল মিলছে না। মশার উৎপাতে আমরা টেকতে পারি না। প্রতিনিয়ত আমাদের দিন রাত 24 ঘন্টা কয়েল জ্বালাইতে হয়। সিটি কর্পোরেশন আসে, আইসা ওই যে ধোঁয়া দেয়, তাতে কাজ হয় না। তথ্য বলছে, মহানগরের মশা নিয়ন্ত্রণে প্রতি বছর গড়ে 1 কোটি টাকার বেশি খরচ হলেও খুব একটা সুফল মিলছে না নগরবাসীর। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পরিকল্পনার অভাব, মাঠ পর্যায়ে কর্মরতদের অদক্ষতা ও তদারকির অভাব এবং অর্থ ও ওষুধের অপচয় রয়েছে। ওষুধের মান নিয়ে আমাদের প্রশ্ন আছে। সময়ের ব্যবধানে মশা যে তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য পাল্টিয়েছে, সেটার সাথে আসলে সঙ্গতি রেখে যে ওষুধ ব্যবহার করা দরকার, সেটি হচ্ছে না। অবশ্য মশক নিধনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বল্প জনবলের অজুহাত সিটি কর্তৃপক্ষের। ওষুধের সমস্যা না, আমাদের লোক বলার একটু ঘাটতি আছে। বহিরাগত শ্রমিকরাও আমরা কিছুটা হলো যে আউটসোর্সিং যেটা বলে, তাই দিয়ে আমরা আমাদের মোকাবেলা করতেছি। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে প্রতিদিন সকালে 1 জন করে কর্মী ড্রেনে মশক নিধন ওষুধ ছিটান আর বিকেলে 1 জন ফগার মেশিন দিয়ে ওষুধ দেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামে মানে সন্তুষ্ট ক্রেতা। রয়েছে মূল্যছাড় সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজরকাড়া আউটফিট। অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিভ রয়েছে এবারের ডিজাইনে। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের। এবার তো ট্রেন্ড দেখলাম, মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। আমাদের কিনছি আমি ওয়ান পিস। সব সময় তুলনায় একটু ডিফারেন্সটাই খুঁজতেছি, পাচ্ছি, কিনতেছি। আমি ঈদ উপলক্ষে ড্রেস কিনতে এসেছি। কালেকশনটা ভালোই লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
ওদের কালেকশন নাইস। পাঞ্জাবিতে পাইছি অফার, এখন বাচ্চাদেরটা হচ্ছে। কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। আমাদের ঈদের কেনাকাটা খুবই ভালো চলছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। কুপনে থাকছে রয়্যাল এনফিল্ড বাইক, ডাবল ডোর ফ্রিজ, ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট রিটার্ন। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিশেষ কল্যাণ সভায় কথা বলছেন আইজিপি বাহারুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ শিল্প খাতের নিরাপত্তায় শিল্পাঞ্চল পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রায় আমরা পাশে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে নবম পদাতিক ডিভিশনের সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শ্রম মন্ত্রণালয়ের টিসিসি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন 20 রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকব। শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা কোনো গুজবে কান দিবেন না। শ্রমিক ভাই বোনরা, আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না। আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি। এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন, সেজন্য আপনাদের আহ্বান জানাই। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। আমরা গাজীপুরে কথা বলছিলেন আইজিপি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন নারী অধিকার আন্দোলন। সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিকা সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজকে ঢাকা প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে নারী অধিকার আন্দোলন ঢাকা মহানগরী উত্তরের আসলে কর্মীরা। এবং আমরা এখানে দেখছি যে নারীরা তাদের অধিকার আদায়ে কিন্তু রাজপথে নেমেছে। তাদের বেশ কিছু দাবি আজকে এখানে উত্থাপিত হয়েছে। তার মধ্যে যদি একটি বলি, নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে যে বিদ্যমান আইনটি রয়েছে সেটি সংস্কারের দাবিও তারা করেছেন এবং একই সাথে দোষী ব্যক্তিদের যারা আছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি কিন্তু তারা এখানে করছেন। আমরা দেখছি ব্যানার এবং প্লে কার্ড হাতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন নিজের অধিকার আদায়ে। এবং এখানে যারা আছেন তাদের একটি কথা, বাংলার নারীরা যাতে যে কোনো প্রান্ত থেকে আসলে সুরক্ষা নিশ্চিত করতে পারে এদেশের সরকার, সেটি কিন্তু তারা আসলে দাবি করছেন। এই মুহূর্তে একটু বলে রাখি যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার যাতে নিশ্চিত করা যায় সেটিও কিন্তু তাদের দাবির একটি এবং তারা কিন্তু আসলে মোট 6টি দাবি আজকে এখানে উপস্থাপন করেছে, যার মধ্যে নারী ও কন্যা শিশুর প্রতি যাতে যে ধরনের অত্যাচার হয়ে থাকে আসলে এই সমাজে সেগুলো দমনের জন্য কঠোর দণ্ডবিধির দাবিও কিন্তু তারা আসলে করেছে। আমরা দেখছি যে
তারা বিভিন্ন সময়ে ঘটে চলা আসলে নারী ও শিশুর প্রতি যে অন্যায় অবিচার হয়েছে সেগুলোর কিন্তু আসলে উপস্থাপন করেছে এখানে, এবং বিভিন্ন সময় তনু হত্যা থেকে শুরু করে এ সময়ে ঘটে যাওয়া আসিয়ার হত্যাকাণ্ডের বা আসিয়ার উপর যেই আসলে অন্যায় অবিচার করা হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তার প্রতিবাদ নিয়ে আসলে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তাদের একটি কথা, এই বিগত সময় থেকে আজ অবধি যে সকল নারীদের ধর্ষণের চেষ্টা করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে তাদের যেই আসলে শাস্তি, এই যে অন্যায় ধর্ষণকারীদের ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবি কিন্তু তারা আসলে করছেন। আমরা দেখাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু দাঁড়িয়েছেন তাদের দাবি নিয়ে। সেই দাবি উত্থাপনের কথা যদি একটু বলি, আমরা আসলে আজকে দেখছি তারা আরও বলছেন যে প্রকাশ্যে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ধর্ষকের শাস্তি যেই সময়সীমা সেটি কিন্তু তারা অনেক সংকীর্ণ করার দাবি করছে। তো এই ছিল আমার কাছে আসলে দেখাচ্ছিলাম প্রেস ক্লাব থেকে নারীদের বিচারের দাবিতে আসলে যে কর্মসূচি তারা আজকে করছেন। এখানে বিভিন্ন এলাকা থেকে আসলে তারা এখানে আন্দোলন করছেন এবং তারা তাদের দাবিগুলো উত্থাপন করছেন। তাদের একটি কথা যে নারী এবং শিশু নির্যাতন যাতে অতি দ্রুত বন্ধ হয় এবং এর যে ধর্ষক রয়েছে সেই ধর্ষকের শাস্তি দ্রুততম নিশ্চিত করার জন্য তারা আজকে এখানে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাব থেকে সর্বশেষ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা, মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। পিলখানার বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের আদেশ আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হবে শুনানি। এবং দুঃসহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে ফিরলেন 176 বাংলাদেশি, তুলে ধরলেন ভয়াবহ নির্যাতনের কথা, দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।